হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে দু এক কথায় সংবিধান কি। সংবিধান হচ্ছে কোনো একটি দেশের সর্বোচ্চ আইন এবং অন্যান্য আইনগুলি সেই আইনের ভিত্তিতে কিন্তু তৈরি হয়। তো এবার আমরা জেনে নিব ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি। তো ভারতীয় সংবিধানের প্রথম মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ল্ড লেন্দিয়েস্ট কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। সংবিধান কিন্তু দু ধরনের হয়, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। আর ভারতের সংবিধানটি বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। 2019 সালের ডেটা অনুযায়ী ভারতীয় সংবিধানের সর্বমোট 470টি ধারা রয়েছে এবং 25টি পার্ট রয়েছে। তার সঙ্গে কিন্তু ভারতীয় সংবিধানের 12টি শিডিউল রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল, অর্থাৎ ভারতের সংবিধান এই রিজিড এবং ফ্লেক্সিবলের কিন্তু একটা ইউনিক কম্বিনেশন। অর্থাৎ ভারতের সংবিধানের এমন কিছু প্রভিশনস বা আর্টিকেল রয়েছে যেগুলোকে সাধারণ প্রভিশনসের মাধ্যমে বা সাধারণ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সংশোধন করা যায়, এবং বিশেষ কিছু ধারা রয়েছে যেগুলোকে কিন্তু সংশোধন করার জন্য বিশেষ পদ্ধতি বা স্পেশাল মেজরিটির প্রয়োজন হয়। আমেরিকার সংবিধান কিন্তু রিজিড সংবিধান এবং ব্রিটেনের সংবিধান হচ্ছে কি ফ্লেক্সিবল সংবিধান। আর ভারতের সংবিধান হচ্ছে রিজিড এবং ফ্লেক্সিবলের একটা কম্বিনেশন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রিয়াম্বেল, অর্থাৎ ভারতের সংবিধানে কিন্তু একটি প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা কি? প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি মুখবন্ধ, অর্থাৎ এই প্রস্তাবনার মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানের মূল দার্শনিক ভিত্তি এবং মূল আদর্শ বা মূল উদ্দেশ্যগুলিকে কিন্তু আমরা বুঝতে পারি। এবং ভারতের সংবিধানের প্রণেতারা সংবিধানের সঙ্গে এই প্রস্তাবনাকে যুক্ত করেছিল এই কারণে, যাতে এই প্রস্তাবনা পড়ার মাধ্যমে আমরা ভারতীয় সংবিধানের মূল উদ্দেশ্যগুলিকে জানতে পারি। এই ভারতীয় সংবিধানে কিন্তু বিভিন্ন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন ডেমোক্রেটিক, সেকুলার, রিপাবলিক এবং সোশ্যালিস্ট। অর্থাৎ ভারত দেশটিকে কিন্তু একটি রিপাবলিক, সোশ্যালিস্ট, সেকুলার এবং ডেমোক্রেটিক হিসাবে কিন্তু গঠন করার কথা সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবং এই সংবিধানের উদ্দেশ্য হচ্ছে ভারত দেশটিকে এই ধরনের একটি দেশে পরিণত করা বা স্থাপিত করা। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কি? মৌলিক অধিকার। ভারতের নাগরিকদের কিন্তু 6 ধরনের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস মানে একজন ব্যক্তির বেঁচে থাকার এবং তার জীবনকে উন্নত করার কিন্তু জন্য বিশেষ কিছু প্রয়োজনীয় বা নেসেসারি অধিকার হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটস। আর এই অধিকারগুলোকে কেন ফান্ডামেন্টাল রাইটস বলা হয়? কারণ ভারতীয় নাগরিকদের এই মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে দেওয়া হয়েছে, এবং যখন এই ফান্ডামেন্টাল রাইটগুলির ভায়োলেশন হয় তখন কিন্তু নাগরিকরা মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণের জন্য বা এনফোর্সমেন্টের জন্য বা কার্যকরী করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। এই জন্য কিন্তু এই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ ভারতীয় নাগরিকদের শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর কথা সংবিধানে বলা নেই। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক কর্তব্য কিন্তু বা মৌলিক ডিউটিও কিন্তু কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে দায়বদ্ধতা এবং সরকারের প্রতি কিন্তু আনুগত্য যাতে ধরে রাখা সম্ভব হয়। পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের সরকারের ব্যবস্থাটা কেমন হবে তা কিন্তু সংবিধানের মাধ্যমে স্পষ্ট করে বলা হয়েছে। তো সংবিধানে বলা হয়েছে যে সরকারের ব্যবস্থা হবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ একটি পার্লামেন্টারি ব্যবস্থা কিন্তু ভারতের সংবিধানের মাধ্যমে গ্রহণ করা হয়েছে, যেখানে পার্লামেন্ট শাসন কার্যের যাবতীয় ক্ষমতা ভোগ করে এবং সেই শাসন কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে, এবং সেই আইনগুলিকে কিন্তু বাস্তবায়িত করার জন্য কিন্তু একটি মন্ত্রিসভার উপস্থিতিও কিন্তু রয়েছে। আর আমরা যদি এই পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টের উৎসের কথা বলি, তাহলে আমাদের বলতে হবে এই পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টের কনসেপ্টটা কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কিন্তু ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। ব্রিটেনে কিন্তু এই পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু রয়েছে। এই সেকুলার স্টেট, অর্থাৎ ভারত রাষ্ট্রটি হবে ধর্মনিরপেক্ষ। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে ভারতকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। সেকুলার কথার অর্থ কি? সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ রাষ্ট্রের কোনো রাষ্ট্র ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো বিশেষ আচরণ করবে না।
এবং রাষ্ট্র প্রতিটি ধর্মকে সমান চোখে দেখবে, অর্থাৎ ভারতে যাতে সমস্ত ধর্মের মানুষরা স্বাধীনভাবে এবং সুসংগতভাবে থাকতে পারে, সেই জন্য কিন্তু এই সেকুলারিজমের কনসেপ্টটা কিন্তু ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ ভারতের নাগরিকরা যখন 18 বছর হয়ে যাবে তখন তারা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশের সরকার গঠনে অংশগ্রহণ করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভারতের নাগরিকরা কিন্তু সরকারকে গঠন করবে। অর্থাৎ এখানে কিন্তু ডেমোক্রেসির কথাটাকে বলা হয়েছে। ডেমোক্রেসিতে কি হয়, ডেমোক্রেসিতে কিন্তু নাগরিকরা সরকারকে নির্বাচন করে এবং সরকার গঠন করে। এক্ষেত্রে কিন্তু তাই হয়। এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে বলা হয়েছে যে যেসব নাগরিকের 18 বছর বয়স হয়ে গেছে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং তারা ভোট দেওয়ার অধিকার পাবে। এই ভোট দেওয়ার মাধ্যমে তারা নিজেদের জন্য শাসককে নির্বাচন করতে পারবে। এটি কিন্তু ভারতের সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য। সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ এক নাগরিকত্ব। ভারতের নাগরিকদের কিন্তু এক নাগরিকত্ব প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে ভারতীয় নাগরিকতা। এখানে কিন্তু অন্যান্য রাজ্যের জন্য কিন্তু নাগরিকদের কোনো রাজ্য ভিত্তিক নাগরিকতার সিস্টেম নেই, যেটা কিন্তু আমেরিকাতে আমরা দেখতে পাই। আমেরিকান নাগরিকদের কিন্তু আমেরিকান সিটিজেনশিপের পাশাপাশি স্টেট অর্থাৎ রাজ্য ভিত্তিক এক্সট্রা নাগরিকতাও কিন্তু রয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধানে কয়েকটি ধারাতে রাষ্ট্রের জন্য কিছু নির্দেশমূলক নীতিকে সংযোজন করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল যাতে ভারত দেশটিকে জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করা যেতে পারে। অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্রের জন্য কিন্তু সরকার জনগণের জন্য কিছু বিশেষ কাজ করে এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে। তো সংবিধানে রাষ্ট্রকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেই নির্দেশগুলো পালন করে রাষ্ট্র জনকল্যাণকর কাজ করতে পারে এবং নিজেকে জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। ফেডারেলিজম, ফেডারেলিজমের অর্থ কি? ফেডারেলিজমের অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রীয় হবে, এই কথাটি সংবিধানের মধ্যে বলা হয়েছে। কি বলা হয়েছে? সংবিধানে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ রাজ্যগুলির একটি সংযুক্ত ব্যবস্থা। তাই যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কিন্তু একটি কেন্দ্র সরকার থাকে এবং বিভিন্ন কিছু রাজ্য সরকার থাকে এবং এই দুই ধরনের সরকার কিন্তু কোঅপারেশন বা সহযোগিতার মাধ্যমে দেশটিকে পরিচালনা করে এবং শাসন কার্য পরিচালনা করে। তো ভারতেও কিন্তু আমরা একটি কেন্দ্র সরকার দেখতে পাই, পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজ্য সরকার আমরা দেখতে পাই এবং এই দুই ধরনের সরকার কিন্তু সহযোগিতার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। আর এই ভারতের সংবিধানে এই যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কিন্তু আমেরিকান কনস্টিটিউশন থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আমেরিকান যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু বিশ্বের সর্বোৎকৃষ্ট যুক্তরাষ্ট্র ব্যবস্থা বলা হয়। আর ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু অনেকে কোয়াসি ফেডারেল অর্থাৎ আধা যুক্তরাষ্ট্র ব্যবস্থা কিন্তু বলা হয়। কেন বলা হয়? কারণ ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থায় রাজ্যগুলির তুলনায় কিন্তু কেন্দ্র সরকার অনেক বেশি শক্তিশালী এবং এই অনেক বেশি শক্তি কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিন্তু সংবিধানের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা। আমরা জানি যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু সরকারের 3টি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো মন্তেস্কুর সেপারেশন অফ পাওয়ার এই থিওরি অনুযায়ী কিন্তু তিনি বলেছেন সরকারের এই 3টি বিভাগের মধ্যে ক্ষমতার সুষম বন্টন হতে হবে যাতে সরকারের প্রতিটি বিভাগ স্বাধীনভাবে তার কাজ করতে পারে। তো ভারতেও কিন্তু এই সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টটাকে কিন্তু গ্রহণ করা হয়েছে এবং ভারতের বিচার বিভাগ কিন্তু ভারতের আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব এবং নিয়ন্ত্রণ থেকে কিন্তু পৃথক রাখা হয়েছে এবং ভারতের বিচার ব্যবস্থা যাতে স্বাধীনভাবে নিজের কাজ বিচার কার্য পরিচালনা করতে পারে সেই হিসাবে কিন্তু ভারতের সংবিধানে এই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেমের কথা কিন্তু বলা হয়েছে। এখানে আরেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমগ্র ভারতের জন্য কিন্তু একটি যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে, রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন। ভারত রাষ্ট্রটি কিন্তু আইনের দ্বারা শাসিত হবে, এই কথাটা কিন্তু সংবিধানে বলা হয়েছে। এই কথাটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ভারতে কোনো কর্তৃত্বমূলক সরকারের উপস্থিতি না থাকে এবং প্রতিটি সরকার যাতে আইনের দ্বারা কিন্তু শাসন কার্য পরিচালনা করে, সেই জন্য কিন্তু এই রুল অফ লর কনসেপ্টটাকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আর এই রুল অফ লর কনসেপ্টটা কিন্তু প্রফেসর এবি ডাইসের একটি কিন্তু কনসেপ্ট, ঠিক আছে? তো সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রটি শুধুমাত্র আইনের দ্বারা শাসিত হবে না, ব্যক্তির দ্বারা নয়। অর্থাৎ রাষ্ট্র কোনো ব্যক্তির ইচ্ছা মতো পরিচালিত হবে না, সুসংগঠিত আইনের দ্বারা পরিচালিত হবে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 এর মধ্যে কিন্তু রুল অফ ল কনসেপ্টটি কিন্তু গ্রহণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর অফ ল,
এবং আইন কিন্তু প্রতিটি নাগরিকের ক্ষেত্রে সমান আচরণ করবে, কোনো ভিন্ন আচরণ করবে না। ইমার্জেন্সি প্রভিশনস, অর্থাৎ ভারতের সংবিধানে কিন্তু 3 ধরনের ইমার্জেন্সি প্রভিশনস এর কথা বলা হয়েছে। আর্টিকেল 352 এ বলা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, আর্টিকেল 356 এ বলা হয়েছে স্টেট ইমার্জেন্সি অর্থাৎ প্রেসিডেন্টস রুল, এবং আর্টিকেল 360 তে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি অর্থাৎ অর্থনৈতিক জরুরি ব্যবস্থা। ভারতীয় সংবিধানে এই 3 ধরনের ইমার্জেন্সি প্রভিশনসকে ইনক্লুড করা বা সংযোজিত করার মূল কারণ ছিল, যদি ভারতে আপাতকালীন কোনো জরুরি অবস্থার উন্মুক্ত হয় বা জরুরি অবস্থা এসে পড়ে, সেই জরুরি অবস্থাকে যাতে কেন্দ্রীয় সরকার সঠিকভাবে এবং আইনের মাধ্যমে কি করতে পারে, তার মোকাবিলা করতে পারে, সেই জন্য কিন্তু সংবিধানে এই 3 ধরনের কি করা হয়েছে, জরুরি ব্যবস্থাকে ইনক্লুড করা হয়েছে। এক্ষেত্রে একটি কথা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতে এই 3 ধরনের জরুরি ব্যবস্থা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। তাও কখন ঘোষণা করতে পারে, যখন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট কি করবে, রিটেন রেকমেন্ডেশন দেবে রাষ্ট্রপতিকে এই সমস্ত জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য বা ঘোষণা করার জন্য। শুধুমাত্র তখনই কিন্তু রাষ্ট্রপতি এই জরুরি ব্যবস্থাগুলিকে ঘোষণা করতে পারে। জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ কি? জুডিশিয়াল রিভিউ হচ্ছে ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টকে কি করা হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। এই জুডিশিয়াল রিভিউ ক্ষমতার মাধ্যমে বিচার ব্যবস্থা কোনো একটি আইনের সাংবিধানিকতা কি করতে পারবে, পরীক্ষা করতে পারবে। বিচার ব্যবস্থা রিভিউ করে দেখতে পারবে যে আইন বিভাগ যে আইনটি প্রণয়ন করলো, সেই আইনটি সংবিধান সম্মত কিনা। সেই আইনটি সংবিধানে যদি বিরোধিতা থাকে, তাহলে কিন্তু বিচার ব্যবস্থা বলতে এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে বোঝানো হয়েছে। তো এই বিচার ব্যবস্থা কিন্তু কি করতে পারে, সেই আইনটিকে অসাংবিধানিক বলে কিন্তু বাতিল ঘোষণা করে দিতে পারে। তো এগুলি ছিল ভারতীয় সংবিধানের মূল কয়েকটি বৈশিষ্ট্য। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সংবিধানের অন্যান্য কোনো প্রভিশনস বা আর্টিকেল নিয়ে কিন্তু আলোচনা করব। So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos and more new updates, and do not forget to share this video with your friends. Thank you.